আরে আকাশ বাবা, তুমি যে আসবে তোমার বাবা তো আগে বলেননি। ভালো হয়েছে তুমি এসেছ। আকাশ, এই তাহলে আকাশ? প্রেম আকাশকে পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিল। খুব সুন্দর, স্মার্ট, বেশ হ্যান্ডসামও বটে। ফর্সা গায়ের রং, লম্বা চড়া পেশিবহুল বডি, পোশাক আশাকও খুব স্টাইলিশ। আকাশকে দেখে প্রেমের খুব রাগ হলো, আর কিছুটা হিংসেও হলো। প্রতিপক্ষ যে এতটা পারফেক্ট হবে প্রেমের বোধগম্য হয়নি। রিপন সাহেব আকাশকে পলাশ আর প্রেমের সাথে পরিচয় করিয়ে দিলেন। আকাশ প্রেম আর পলাশের সাথে হাত মিলিয়ে নিল। রিপন সাহেব চলে গেলেন আলতাফ সাহেবের কাছে। আকাশ পলাশকে উদ্দেশ্য করে বলল, কেমন আছেন পলাশ ভাই? বিয়েতে কথা হয়েছিল, তারপর তো আপনার সাথে আর কথাই হয়নি। ভালো আছি। হ্যাঁ, বিয়েতে কথা হয়েছিল। আকাশ প্রেমকে উদ্দেশ্য করে বলল, সরি ভাই, আপনার সাথে আমার আগে কথা হয়নি, এখন পরিচয় হয়ে খুব ভালো লাগলো। প্রেম একটু মুচকি হেসে বলল, আমারও ভালো লাগলো। আচ্ছা, আমরা সবাই সবাইকে তুমি বলে সম্বোধন করি, তাহলে মনে হয় আমাদের কথা বলতে ভালো লাগবে। আকাশ আর প্রেম দুজনেই সায় দিল। পলাশ আকাশকে উদ্দেশ্য করে বলল, আকাশ, তুমি তো খুব চালাক মানুষ। ঘটকের পিছনে টাকা খরচ না করে আমার বিয়েতে এসে নিজের জন্য বউ পছন্দ করে ফেললে। আকাশ মুচকি হাসল। কেন, আমি কি পছন্দ করে ভুল করেছি? আমি কি ওনার যোগ্য নই? আমাকে কি আপনাদের পছন্দ না? আকাশের কথা শুনে প্রেম ভুরু কুঁচকাল। আমার তো মনে হয় উনি আমাকে খুব পছন্দ করেন। প্রেম আকাশের কথা শুনে তাচ্ছিলের হাসি হেসে বলল, বাহ, এত কনফিডেন্স! আকাশ মুচকি হেসে বলল, হ্যাঁ, ভালোবাসা যদি কনফিডেন্স না থাকে তাহলে সে ভালোবাসায় কোনো তৃপ্তি নেই। প্রেম আকাশের কথায় দাঁতে দাঁত চেপে চোয়াল শক্ত করল। তাদের কথার মাঝখানে রিপন সাহেব প্রেমকে ডাকলেন। প্রেম, এইদিকে আয় তো বাবা। প্রেমের সাথে সাথে আকাশ আর পলাশও এগিয়ে গেল। জি ছোট মামা। আয় বাবা, তোর আলতাফ আঙ্কেল তোকে দেখতে চেয়েছেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। মাশাল্লাহ মাশাল্লাহ, বেঁচে থাকো বাবা। ভাই, ভাবিকে নিয়ে আসলে কিন্তু পারতেন। উনি তো এই বাড়িতে আসার জন্য এক পায়ে খাড়া, কিন্তু ওইদিকে অনেক কাজ, তাই আসতে পারেনি। ওয়ে দেখুন, যে জন্য আসলাম সেটাই তো ভুলে গেলাম। সবাই উৎসাহ নিয়ে ওনার দিকে তাকালো। আসলে বিদেশ থেকে প্রায় 5 বছর পর আমার বড় মেয়ে তার হাজব্যান্ড আর ছেলেকে নিয়ে বিদেশ এসেছে। তো কাল আমার কলিজার টুকরো নাতিটার জন্মদিন। এখানে আসার পর যখন জন্মদিনটা পড়লো, তাই এই সুযোগটা হাতছাড়া করিনি। আসলে নাতিটা বিদেশে জন্ম হয়েছে, তাই ভাবলাম আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে ডেকে একটা ছোটোখাটো গেট টুগেদার করে ফেলি। এই সুযোগে আমার মেয়ে আর মেয়ের জামাইয়ের সাথে সবার দেখা হয়ে যাবে। তাই কাল দয়া করে আপনাদের বাড়ির সবাই আমার বাড়িতে পা রাখতে হবে। আমি কিন্তু আগে থেকেই বলে দিচ্ছি, আমি কারোর কোনো অজুহাত শুনবো না, সবাইকে যেতে হবে। আলতাফ সাহেব রুনা বেগমের উদ্দেশ্যে বললেন, রুনা, তোমাকেও ও তোমার মেয়ের ছেলে আর মেয়েকে নিয়ে অবশ্যই যেতে হবে। রুনা বেগম হেসে বললেন, আচ্ছা ঠিক আছে, আমরা সবাই যাব। হ্যাঁ, আমরা সবাই যাব। আলতাফ সাহেব আর আকাশ খুব খুশি হলেন। আলতাফ সাহেব এদিক ওদিকে তাকিয়ে বললেন, তো আমার মুক্তি মা কোথায়? মুক্তি মাকে তো দেখছি না। মুক্তি মায়ের ঘরে আছে। তো মেয়েকে ডাকুন, মেয়ের চাঁদ মুখটা দেখে যায়। মুক্তিকে ডাকার কথা শুনে আকাশ মুখ নামিয়ে মুচকি হাসল। প্রেম রাগে কটমট করছে। বড় বৌমা, যাও মুক্তিকে ডেকে নিয়ে এসো। সুমি ভাবি এক প্রকার দৌড়ে দিলারা বেগমের ঘরে গিয়ে মুক্তির হাত ধরে বলল, এই মুক্তি, চল, তোকে যেতে হবে। কি? আমি যাব কেন? আরে আলতাপ আঙ্কেল তোকে দেখতে চেয়েছে, আর তাছাড়া আকাশ এসে তোকে না দেখে চলে যাবে নাকি? সুমি ভাবি হাসলেন। আকাশের কথা শুনে মুক্তি অবাক হয়ে গেল। কি, ডক্টর আকাশ এসছে নাকি? কিন্তু ওনার তো আসার কথা ছিল না। মুক্তির আকাশের কথাটা মনে পড়ে গেল। আকাশ মুক্তিকে বলেছিল আসার পর দেখা না করলে সোজা বাড়িতে গিয়ে হাজির হব। এই মুক্তি, চল, দাঁড়া, মাথায় ওড়নাটা একটু দিয়ে নেই। সুমি ভাবি মুক্তির মাথায় ওড়নাটা টেনে দিল। বড়নাথ বউ, মুক্তিকে নিয়ে যা। সুমি ভাবি মুক্তিকে হাত ধরে টেনে ড্রয়িং রুমে নিয়ে গেল।
মুক্তিকে আসতে দেখে সবাই মুক্তির দিকে তাকালো। আকাশ মুক্তিকে দেখে যেন চোখ ফেরাতে পারছে না। তার সামনে যেন একটা নীলপরী এগিয়ে আসছে। এই পরী যেন এক মুহূর্তেই তার প্রাণটুকু বের করে নিয়ে যাবে, সে ক্ষমতা সে রাখে। মুক্তিকে দেখে আলতাফ সাহেব হাসি মুখে দাঁড়ালেন। আলতাফ সাহেবকে দাঁড়াতে দেখে বসে থাকা সবাই দাঁড়িয়ে গেল। মুক্তি কিছুটা দূরেই গিয়ে দাঁড়ালো। আলতাফ সাহেব মুক্তিকে হাত ধরে নিজের কাছে নিয়ে দাঁড় করালেন। নিজের শালাকে উদ্দেশ্য করে বললেন, কি? মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব মিষ্টি। মামার মুখে মুক্তির সৌন্দর্যের প্রশংসা শুনে আকাশ মুখ নামিয়ে মুচকি হাসল। আলতাফ সাহেব আকাশকে কাছে ডেকে মুক্তির পাশে দাঁড় করালেন। আকাশ হাসি মুখে মুক্তির পাশে গিয়ে দাঁড়ালো। মুক্তি মাথা হালকা নিচু করে দাঁড়িয়ে আছে। মুক্তির পাশে আকাশকে দেখে প্রেমের সারা শরীরে কাঁটা বিঁধে গেল। আলতাফ সাহেব আকাশ আর মুক্তিকে পাশাপাশি দাঁড় করিয়ে সবার উদ্দেশ্যে বললেন, দেখুন তো সবাই, কোনো ত্রুটি আছে কিনা। আমার তো মনে হয় না। আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে সুন্দর জুটি। আকাশ আর মুক্তিকে পাশাপাশি দেখে রিপন সাহেবের চোখের কোণায় পানি এসে গেল। তিনি তার চোখের পানি সবার আড়ালে লুকিয়ে নিলেন। রুনা বেগম, প্রেম আর প্রিয়াবাদের সবার মুখে হাসি। আলতাফ সাহেব মুক্তির দিকে তাকিয়ে বললেন, তোমার বাবা চাচারা আমার কাছে তোকে নিয়ে যেতে দিবে না। ওনাদের ধারণা আমি মনে হয় খুব খারাপ মানুষ। কিন্তু ওইদিকে আকাশের মা তো পাগল হয়ে আছে তোকে তার বাড়িতে বরণ করে নিতে। আকাশ মুচকি হাসল। আসলে মুচকি হাসা ছাড়া বেচারার এই মুহূর্তে আর কোনো কাজ নেই। এসব কি বলছেন? আপনি খারাপ মানুষ হতে যাবেন কেন? আপনার মতো ভালো মানুষ আর হয় নাকি? তাহলে ভাবি আপনার কাছেই বিচার দেই। মেয়েটাকে আমাকে দিয়ে দিলে কি হয়? মেয়ে যদি আমার বাড়িতে গিয়ে কোনো রকম কষ্ট পায়, তখন আপনারাই আমাকে যেই বিচার করবেন আমি সেই বিচার মাথা পেতে নিব। আপনি একটু ভাইদের বুঝান। রত্না বেগম হাসলেন। আর কিছু বলার নেই ওনার। আলতাফ সাহেব মুক্তির দিকে তাকিয়ে বললেন, আকাশের মা তোমাকে দেখার জন্য উতালা হয়ে আছে। আর আমার বড় মেয়ে তো কখন তোমাকে দেখবে অপেক্ষা করে আছে। কাল তোমাদের বাড়ির সবাইকে নিয়ে আমাদের বাড়িতে চলে যাবে, কেমন? আমরা সবাই অপেক্ষা করব। মুক্তি কিছু না বুঝিয়ে মাথা নেড়ে হ্যাঁ বলল। আপাতত আলতাফ সাহেবের কথার উত্তর দিয়ে বাঁচতে চাইল সে। আলতাফ সাহেব আকাশের দিকে তাকিয়ে বললেন, আকাশ, আমরা চলে যাব। তুমি খালাম্মার সাথে গিয়ে দেখা করে এসো, যাও। প্রেম, পলাশ, তোমরা আকাশকে মায়ের রুমে নিয়ে যাও। মুক্তি, তুইও যা মা। মুক্তি তাড়াতাড়ি করে চলে গেল। সেজন্য এই মুহূর্তে এই ঘর থেকে যেতে পারলে বাঁচে। মুক্তি খুব দ্রুত চলে গেল। পলাশ আকাশকে উদ্দেশ্য করে বলল, চলো আকাশ, আমরা দাদির ঘরে যাই। প্রেম, আকাশ আর পলাশ দাদির ঘরে গেল। মুক্তির 3 ভাবি মৌ আর প্রিয়া ওদের পেছন পেছন গেল। ঘরে ঢুকতেই সবাই দেখে মুক্তি এক নিঃশ্বাসে 1 গ্লাস পানি খেয়ে নিল। আকাশ মুক্তিকে দেখে হাসল। মুক্তি খুব নার্ভাস হয়ে গেছে। আকাশ এগিয়ে গিয়ে দিলারা বেগমকে সালাম দিয়ে ওনার পাশে বসল। মুক্তি তার দাদির খাটের একপাশে দাঁড়িয়ে আছে। কেমন আছেন দাদি? শরীরটা ভালো আছে তো? আমার শরীর এই ভালো এই খারাপ, শরীরের মর্জি মতো চলে। কিন্তু আমার নাতনিটাকে দেখে তো ভালো মনে হচ্ছে না, কেমন ভয় পেয়ে গেছে, কি ব্যাপার? দিলারা বেগম হেসে আকাশকে কথাটা জিজ্ঞেস করলেন। আকাশও হাসল। ডাক্তার সাহেব একটু দেখে দিলেই হয়। প্রেমের এসব ইয়ার্কি একটুও ভালো লাগছে না। সে দিলারা বেগমের ঘর থেকে চলে গেল। প্রিয় প্রেমের পেছন পেছন চলে গেল। সবাই তাদের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। আকাশ হাসি মুখে মুক্তির দিকে তাকিয়ে বলল, ডাক্তার হয়তো খুব মুশকিলে পড়েছি। কি সত্যি তোমাকে দেখতে হবে নাকি? মুক্তির চোখ বড় বড় করে আকাশের দিকে তাকালো। মুক্তির রাগ দেখে আকাশ হাসল। আকাশ 1 লাফ দিয়ে বিছানা থেকে উঠে মুক্তির সামনে গিয়ে বলল, তুমি মনে হয় আমাকে কিছু বলতে চাও। মুক্তি হঠাৎ করে আকাশকে তার সামনে দেখে হকচকিয়ে গেল। আপনার তো আমাদের বাড়িতে আসার কথা ছিল না, আপনি কেন আসলেন? আকাশ হেসে মুক্তির কানের কাছে গিয়ে আস্তে আস্তে করে বলল, সেটা তুমি নিজেকে প্রশ্ন করো। তুমি কি বলেছিলে আমাকে, আর আমি তোমাকে কি বলেছিলাম? মুক্তি আর কথা বাড়ালো না। সে বুঝতে পেরে গেছে আকাশের কথা। পলাশ আকাশ আর মুক্তির কাছে এগিয়ে এসে বলল, তোমাদের কিন্তু আমি একটু আলাদা করে কথা বলার সুযোগ করে দিতে পারি, কি দেব নাকি? আকাশ মুক্তির মুখের দিকে তাকালো। আকাশ কিছু বলার আগেই মুক্তি বলল,
না ধন্যবাদ, আপনার এই উপকার আমি জীবনেও ভুলবো না। এই কথা বলে মুক্তি পলাশকে একটা ভেঙচি কাটলো। আকাশ মুক্তির দিকে অন্যরকম এক চাহনিতে তাকিয়ে বলল, না থাক, আমি ওকে দেখতে পেরেছি, এতেই হবে। আকাশের এই রকম কথায় মুক্তি লজ্জা পেয়ে গেল। সে আকাশের সামনে থেকে দূরে সরে গেল। সবাই হাসলো। দিলারা বেগমও মুস্কি হাসলো। সুমি ভাবি আকাশকে উদ্দেশ্য করে বলল, কি প্রেম কি প্রেম! এত প্রেম বিয়ের পর থাকবে তো, নাকি বিয়ের পর একই মুখ দেখে বিরক্ত লেগে যাবে? আকাশ মুক্তির দিকে তাকিয়ে বলল, এই মুখের পানের চেয়ে আমি সারাটা জীবন কাটিয়ে দিতে পারবো। আমার আর কোনো কিছুর প্রয়োজন হবে না। মুক্তি আকাশের কথা শুনে কিছুটা অস্বস্তি বোধ করছে। কি সব বলছে এই লোকটা সবার সামনে। বাবা, ডক্টররাও যে এত রোমান্টিক হতে পারে জানা ছিল না তো। কেন, ডাক্তারদের কি মন নেই নাকি, নাকি প্রেমের চোখ নেই? হ্যাঁ, প্রেমের চোখ আছে বলে তো আমরা বুঝতে পারছি আপনি প্রেমে পড়ে গেছেন, সেটাও আবার আমার শালীর উপর। ওর প্রেমে তো আমি প্রথম দেখাতেই পড়ে গেছি। সবাই একসাথে বলল, ও তাই নাকি? আকাশ মাথা নিচু করে হাসলো। আকাশের এইসব কথায় মুক্তির রাগ হচ্ছে। একটা ছেলে সবার সামনে এতটা নির্লজ্জ কিভাবে হতে পারে? পলাশ মুক্তির কাছে এগিয়ে গিয়ে বলল, তো আমার শালিকা, তুমিও কি একইভাবে ডক্টর আকাশের প্রেমে পড়েছো? জি না, আমার মন কারো মনের মতো এতটা দুর্বল না যে একবারে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাব। হ্যাঁ, সেটা আমার দুর্ভাগ্য যে আমার তার মতো এত সুন্দর রূপ নেই, তাই সে আমাকে দেখে প্রেমে পড়েনি। কিন্তু আমি যে তার প্রেমে পড়েছি সেটা তো আমার দোষ না, সেটা তো আমি যার প্রেমে পড়েছি তার দোষ। আপনি প্রেমে পড়েছেন আর দোষ অন্যজনকে দিচ্ছেন, এটা কিন্তু ঠিক না। হ্যাঁ, তারই তো দোষ। এখন পাগল করা রূপ থাকলে আমি কি বা করতে পারি বলেন? সবাই একসাথে হেসে উঠল। মুক্তি এবার প্রচন্ড রেগে গেল। এই ওনাকে বলো এখান থেকে যেতে, আমার ভালো লাগছে না। ভালো লাগবে কিভাবে? এমন সুদর্শন একটা পুরুষের মুখ থেকে এমন রোমান্টিক কথা শুনে কি কেউ ভালো থাকতে পারে? তার মনে তো উথাল পাথাল ঢেউ শুরু হয়ে যাবার কথা। সবাই একসাথে হাসলো। আকাশ দিলারা বেগমের কাছে গিয়ে বসে তাকে উদ্দেশ্য করে বলল, দাদি থাকতে আমার আর মুক্তির বিয়েটা হচ্ছে না কেন? দাদির কি তার ছোট নাতনি জামাই হিসেবে আমাকে পছন্দ না? দিলারা বেগম আকাশের মাথায় হাত দিয়ে বললেন, তোমাকে আমার খুব পছন্দ। আমার সব নাতি নাতনিদের বিয়েতে আমি জোর খাটিয়েছি। আমার মতামত সবাই মেনে নিয়েছে। আমি আমার মুক্তির বিয়েতেও জোর খাটাতে পারি। আমার সিদ্ধান্তই সবাই মেনে নেবে। কিন্তু আমি আমার মুক্তির বিয়ের ব্যাপারে কিছু বলতে চাই না, কারণ আমার ছোট ছেলেটা তার স্ত্রী মারা যাওয়ার পরে ওর মেয়েকে নিয়েই সারাটা জীবন কাটিয়ে দিচ্ছে। কত করে বলেছি আরেকটা বিয়ে করতে, কিন্তু ছেলেটা বিয়ে করেনি। তাই আমি চাই যে মেয়ের জন্য রিপন এতটা কষ্ট করেছে, সেই মেয়ের বিয়ে ওর ইচ্ছে মতো হোক। আকাশ মুখটা মলিন করে বলল, আঙ্কেলের চোখে আমার কি কোনো কমতি আছে যে জন্য ওনার রাজকন্যাকে আমার রাজরানী করতে দিচ্ছেন না? সুমি ভাবি এগিয়ে গিয়ে বলল, না, আপনার কোনো কমতি নেই, কিন্তু ছোট আব্বুর ভয় আপনি বিয়ের পর তার রাজকন্যাকে নিয়ে সুদূর প্রবাসে চলে যাবেন। উনি তো ওনার রাজকন্যাকে আর দেখতে পাবেন না, তাই। আকাশ কোনো কিছু চিন্তা না করে সাথে সাথে বলল, ঠিক আছে, তাহলে আমি বিয়ের পর মুক্তিকে নিয়ে কোথাও যাব না। এখানেই আমাদের যে হসপিটালটা হচ্ছে সেখানেই থেকে যাব। আকাশ দিলারা বেগমের হাতটা ধরে করুণ স্বরে বলল, তবুও আমি মুক্তিকে চাই দাদি, প্লিজ আপনি একটু আঙ্কেলকে বুঝান। আমি বিয়ের পর বিদেশে যাব না। আকাশের এই রকম কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আপনার ক্যারিয়ার তো নষ্ট হয়ে যাবে। আকাশ হেসে বলল, না না না, কোনো সমস্যা হবে না। আকাশ মুক্তির দিকে তাকিয়ে বলল, মুক্তি আমার হয়ে যাক, আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই। মুক্তি ডক্টর আকাশের দিকে এক পলকের জন্য তাকিয়ে সাথে সাথে চোখ সরিয়ে নিল। রিপন সাহেব দরজার বাইরে থেকে সব কথা শুনছিলেন। আলতাফ সাহেব দিলারা বেগমের সাথে দেখা করতে চেয়েছিলেন, তাই রিপন সাহেব এসেছিলেন দিলারা বেগমকে নিয়ে যেতে। ওদের কথা শুনে দরজার বাইরেই থেমে গেলেন। রিপন সাহেব আকাশের কথা শুনে ছেলেটার প্রতি খুব মায়া হলো। উনি বুঝতে পারলেন আকাশ মুক্তিকে খুব ভালোবাসে, আকাশ মুক্তিকে খুব সুখে রাখবে। রিপন সাহেব ঘরে ঢুকলেন। রিপন সাহেবকে দেখে আকাশ উঠে দাঁড়ালো।
মা, আলতাফ সাহেব তোমার সাথে কথা বলতে চাইছেন। আমি কি ওনাকে এই ঘরে নিয়ে আসবো, নাকি তুমি ড্রয়িং রুমে যেতে পারবে? না বাবা, আমি যেতে পারবো। আকাশ, তুমিও এসো বাবা। জি আঙ্কেল। আকাশ মুক্তির দিকে তাকালো, মুক্তিও আকাশের দিকে তাকালো। আকাশ মুক্তিকে তাকিয়ে তৃপ্তির হাসি হাসলো। রিপন সাহেব দিলারা বেগমকে হাত ধরে ড্রয়িং রুমে নিয়ে এলেন। মুক্তি ছাড়া সবাই ড্রয়িং রুমে চলে এলো। দিলারা বেগমকে দেখে আলতাফ সাহেব দাঁড়িয়ে গেলেন, সাথে সাথে সবাই দাঁড়িয়ে গেলেন। ভালো আছি বাবা, তোমরা কেমন আছো? বৌমা নিয়ে আসোনি কেন? ভালো আছি খালাম্মা। আসলে বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন করেছি, বাড়িতে অনেক কাজ, তাই আসতে পারিনি। ও, বুঝতে পেরেছি। খালাম্মা, এখন কাল যে একটু কষ্ট করে আমাদের বাসায় যেতে হয়, জানি আপনার কষ্ট হবে, তবুও বলছি আপনাকে যেতে হবে। আমার ছোট নাতিটার দোয়া করে আসবেন। বাবা, আমি তোমার নাতিকে দূর থেকেই দোয়া করছি, কিন্তু আমি কিভাবে যাব বলো? এই শরীর নিয়ে বাসার সবাই যাবে। তুমি চিন্তা করো না, গাড়িতে উঠলে আমার শরীর আরো খারাপ লাগবে। কিন্তু কোনো কিন্তু নয় বাবা, আমি বাড়ির সবাইকে পাঠিয়ে দিব। আচ্ছা ঠিক আছে খালাম্মা, আমাদের তাহলে এখন যেতে হবে। আচ্ছা ঠিক আছে বাবা, আবার যখন আসবে বৌমাকে নিয়ে আসবে। আলতাফ সাহেব সবার কাছ থেকে বিদায় নিয়ে আকাশ আর তার মামাকে নিয়ে চলে গেলেন। সন্ধ্যার পর বাড়ির সব ছেলে মেয়েরা ড্রয়িং রুমে একসাথে আড্ডা দিচ্ছিল। মুক্তি ফোনে কিছু একটা দেখিয়ে প্রিয়া, মৌ আর তার 3 ভাবিদের নিয়ে হাসছে। প্রেম, পলাশ, হৃদয়, রাহাত, রাসেল মেয়েদের অপর পাশে বসে আড্ডা দিচ্ছিল। প্রেম আর চোখে বারবার মুক্তির দিকে তাকিয়ে দেখছিল। কিছুক্ষণ পর আদ্র এলো, সাথে করে তার মাকে নিয়ে এসেছে। মুক্তি তার খালাকে দেখে দৌড়ে গিয়ে তার খালাকে জড়িয়ে ধরল। খালামণি, আমি কাল এসেছি আর তুমি আজ আসলে আমাকে দেখতে। তুই যে এসেছিস, তুই কাকে বলেছিস? আমাকে ফোন করে বলেছিস একবারও? মুক্তি আর চোখে আদ্রর দিকে তাকালো। আদ্র অন্যদিকে মুখ ফিরিয়ে তাকিয়ে আছে। সরি খালামণি, এখন থেকে আমি আসার আগে তোমাকে ফোন করে জানাবো, ভুল করেও অন্য কাউকে জানাবো না। হ্যাঁ, আমাকে ফোন করে জানাস। লায়লা বেগমকে দেখে সবাই বসা থেকে উঠে দাঁড়ালো। সবাই লায়লা বেগম আর আদ্রকে দেখে খুব খুশি হলো। আদ্রকে এই বাড়ির সবাই খুব ভালোবাসে। লায়লা বেগম প্রেমকে দেখে বললেন, ও মা, এটা কে? প্রেম না? প্রেম লায়লা বেগমকে চিনতে পারল না, কিন্তু সে এটা কাউকে বোঝাতে না দিয়ে বলল, জি আন্টি। ও মা, কতদিন পর দেখলাম। রত্না বেগম, শিউলি বেগম, রুনা বেগম ড্রয়িং রুমে উপস্থিত হলেন। কি ব্যাপার, মেয়েটা কাল এলো আর তুমি আজ এসেছো? কি করব বলো ভাবি, এবার তো আমার মাটা আমাকে ফোন করে জানায়নি, জানিয়েছে একটা গর্ধবকে। সেই গর্ধব আজ বিকেলে আমাকে বলেছে মুক্তি এসেছে। শুনে আমি হাতের কাজ সেরে সাথে সাথে এসে পড়লাম। মুক্তি চোখ বড় বড় করে আদ্রর দিকে তাকালো। মুক্তি তাকাতেই আদ্র অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। এজন্যই তো বলি, এরকম তো কোনো সময় হয় না। অন্য সময় তো পারলে মুক্তি আসার আগেই এসে বসে থাকো। কি করব বলো ভাবি, একটা মাত্র বোন ছিল, সে চলে যাওয়ার পর তার একটা মাত্র স্মৃতি রেখে গেছে। এই মেয়েটাকে দেখলে মনে হয় আমার ছোট বোন যেন আমার সামনে দাঁড়িয়ে আছে, একেবারে মায়ের মতো হয়েছে। আদ্র এগিয়ে এসে রুনা বেগমকে সালাম দিল। রুনা বেগম সালামের জবাব দিয়ে আদ্রকে প্রেমের সাথে পরিচয় করিয়ে দিলেন। প্রেম, তুই মনে হয় আদ্রকে চিনতে পারিসনি, অনেক আগে দেখেছিস কিন্তু মনে নেই হয়তো। আদ্র মুক্তির খালাতো ভাই, পাশের গ্রামে ওদের বাড়ি। আর উনি হচ্ছেন মুক্তির খালা, তোর লায়লা আন্টি। ওনার 2 ছেলে মেয়ে, মেয়ে বড়, বিয়ের পর স্বামীর সাথে লন্ডন থাকে, আর আদ্র ছোট। ছেলেটা খুব ভালো, আমার অনেক প্রিয় একটা ছেলে। আদ্র রুনা বেগমের কথা শুনে হাসলো। প্রেম আদ্রর সাথে হাত মিলিয়ে আদ্রকে ভালো করে একবার দেখল। উজ্জ্বল শ্যামবর্ণ গায়ের রং, লম্বা চওড়া পেশিবহুল ফিগার, খুব স্মার্ট আর হ্যান্ডসাম। মুখে সবসময় হাসি লেগে আছে, চেহারার একটা অন্যরকম মায়া মায়া ভাব। আসলে প্রেম ভাইয়ার আমাকে মনে থাকবে কিভাবে? আমার লাস্ট যে সময় ওনার সাথে দেখা হয়েছিল তখন আমি ক্লাস 9-এ পড়ি। হ্যাঁ, তাই হয়তো মনে নেই। তুমি এখন কি করছো? আমি চট্টগ্রাম চুয়েটে পড়াশোনা করছি।
হ্যাঁ প্রেম, আদ্র খুব ভালো একটি স্টুডেন্ট, আর ওর গানের গলা অসাধারণ, খুব সুন্দর গান গায় ছেলেটা। আদ্র হাসলো। আচ্ছা ঠিক আছে, তোরা কথা বল, আমরা মায়ের ঘরে যাচ্ছি। মুক্তি, আমি খালাম্মার সাথে দেখা করতে আসছি। আচ্ছা ঠিক আছে খালামণি, তুমি যাও। মহিলা গোষ্ঠীর দিলারা বেগমের ঘরে চলে গেলেন। মুক্তি দুহাত কোমরে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বড় বড় চোখ করে আদ্রর দিকে তাকালো। আদ্র মুক্তিকে পাত্তা না দিয়ে সবাইকে বসতে বলে নিজেও সোফায় বসে পড়ল। আদ্র মুক্তিকে পাত্তা না দেওয়াতে মুক্তি ভুরু কুচকালো। মুক্তি আদ্রর কাছে এসে বলল, কি ব্যাপার, আমার আসার খবর তুই খালামণিকে দিসনি কেন? আর আমি কাল এসেছি, তুই আজ এসেছিস আমার সাথে দেখা করতে? আমি তোকে বলেছিলাম না তুই কালকে আমার সাথে দেখা করতে আসবি? তুই আমার সাথে দেখা করিসনি। আমি কতবার তোকে ফোন দিয়েছি, মেসেজ করেছি, তুই সেগুলোও দেখিসনি। মুক্তি একাধারে কথাগুলো বলে যাচ্ছে। মুক্তি আরো কিছু বলতে যাবে, আদ্র সেই সময় মুক্তিকে থামিয়ে বলল, এই কানের কাছে এত ঘ্যান ঘ্যান করিস না তো। এমনিতেই তোর জন্য আমি মায়ের কাছে আজ অনেক বকা খেয়েছি। মা ঘ্যান ঘ্যান করে কান ঝালাপালা করে দিয়েছে, তো এখন আবার শুরু করে দিয়েছিস। তো এটাই স্বাভাবিক না? তো এটাই স্বাভাবিক নাকি তুই আমার সাথে এসে দেখা করিসনি কেন? আদ্র এক লাফ দিয়ে সোফা থেকে উঠে মুক্তির সামনে গিয়ে বলল, তোমার থেকে অনেক ইম্পর্টেন্ট কাজ ছিল আমার। মুক্তি মেয়েদের সবার দিকে তাকিয়ে চোখ বড় বড় করলো। কোল মুক্তি কোল। মুক্তির রাগী চোখে আদ্রর দিকে তাকিয়ে বলল, তো কি এমন ইম্পর্টেন্ট কাজ ছিল আপনার, আমি কি জানতে পারি? তোকে আমি বলতে বাধ্য নই। তোকে এক্ষুনি বলতে হবে। বললাম না আমি বলতে বাধ্য নই। ওদের দুজনের ঝগড়া দেখে সবাই হাসছে, কিন্তু প্রেম অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে আছে। মুক্তি, চালিয়ে যা চালিয়ে যা। আরে আদ্র, বলে দে না, কেন এমন করছিস? কেন? ওকে আমার বলতে হবে কেন? মুক্তি এবার শান্ত চোখে আদ্রর দিকে তাকালো। মুক্তির রাগে চোখ দেখে আদ্র কিছুই বলতে চাইল না, কিন্তু শান্ত চোখ দেখে আদ্র একটু হেসে বলল, ওকে বাবা, ঠিক আছে, বলছি। আদ্র অন্যদিকে মুখ করে বলল, আমি একটু মুক্তমণিতে গিয়েছিলাম। এই কথা শুনে মুক্তি আরো রেগে গেল। কি মানে কি? তোর তো মুক্তমণিতে আমাকে নিয়ে যাওয়ার কথা ছিল। হ্যাঁ ছিল, তাতে কি হয়েছে? তোকে অন্যদিন নিয়ে যাব, সমস্যা কোথায়? মুক্তি চিৎকার করে তার খালামণিকে ডাকলো। খালামণি! মুক্তির চিৎকার শুনে আদ্র মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়ল। মুক্তির আগে হুড়মুড়িয়ে দিলারা বেগমের ঘরে চলে গেল। আদ্র সবাইকে উদ্দেশ্য করে বলল, দেখেছ, আমি জানতাম ও ঠিকই এটাই করবে, তাই আমি বলতে চাইনি। রেখা ভাবি হেসে বলল, ভাবি ঠিকই তো আছে, তুমি ওকে নিয়ে গেলে কি হতো? আরে ভাবি, আমি মনে করেছি ও অনেকদিন পর ঢাকা থেকে এসেছে, 2 দিন পর গেলে তো কোনো সমস্যা নেই, তাই নিয়ে যাইনি। এখন দেখো, ইয়েনে বিয়েনে মার কাছে গিয়ে কান্নাকাটি করবে। উফ, এই মেয়েটা আমাকে সত্যি একদম পাগল করে ছেড়ে দিবে। তোমাকে পাগল হলে খুব ভালোই দেখাবে, লোকে বলবে হ্যান্ডসাম একটা পাগল। হ্যাঁ, এখন তো সেটাই বাকি আছে। প্রেম মুক্তির এই আচরণ আগে কখনো দেখেনি। আদ্র আসার পর মুক্তি কেমন যেন চঞ্চলা দুষ্টু হয়ে উঠেছে। এমনিতেও মুক্তি খুব একটা শান্ত যে সেটাও না, কিন্তু আদ্র আসার পর সে একটু বেশি চঞ্চল প্রকৃতির হয়ে উঠেছে। মুক্তির সব রাগ জেদ আবদার যেন সব আদ্রর কাছে। প্রেম যেন এক নতুন মুক্তিকে দেখতে পাচ্ছে। প্রেম আদ্রকে উদ্দেশ্য করে বলল, আদ্র, মুক্তি কি তোমার সমবয়সী? কয়েক মাসের বড় আমি ওর থেকে, কিন্তু ওই মেয়েকে জীবনেও আমি ভাইয়া বলাতে পারিনি, আর তুমিও তো কোনোদিনও না। এই কথা বলে আদ্র হাসল। হ্যাঁ, আমার মনে আছে আদ্র ছোটবেলায় মুক্তিকে আড়ালে নিয়ে গিয়ে তুমি আর ভাইয়া বলানোর জন্য চুল ধরে টানতো, পিঠেও মারতো। আমি তখন মুক্তির কান্না দেখে নিজেও কান্না করে দিতাম। মুক্তি লায়লা আন্টির কাছে এসে বিচার দিলে আন্টি আদ্রকে সাফ সাফ জানিয়ে দিত, কোনো ভাইয়া টাইয়া বলার দরকার নেই, তুই আর ওকে কখনো মারবি না, মারলে খবর আছে। আদ্র হেসে বলল, হ্যাঁ, আর ঠিক এই সুযোগটাই এখনো পর্যন্ত ও নিচ্ছে। ও শুধুমাত্র খালামানি করেই ডাকতে পারে, আর কিছু পারে না। সবাই হাসল।
এমন করে বলো না, আমার ননদ সব পারে। হ্যাঁ, তোমার ননদ যে কি পারে তা আমার থেকে ভালো আর কেউ জানে না। লায়লা বেগম ক্ষেপে আদ্রর কাছে এলেন। মুক্তিও তার খালামণির পেছন পেছন এলো। আদ্র, তুই আজ মুক্তমণিতে গিয়েছিলি, মুক্তিকে নিয়ে যাসনি কেন? তুই না নিয়ে গেলে ও কার সাথে যাবে? আদ্র সোফা থেকে উঠে দাঁড়ালো। মা, আমার মুক্তমণিতে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে ফোন আসলো তাই চলে গিয়েছিলাম। আর ওর কাল এসেই আজকে এখানে যেতে হবে কেন? এমনিতেই ও এখানে গিয়ে কোনো কাজই করে না, শুধু উপরে উপরে মায়া দেখায়। শেষের কথাটা আদ্র আস্তে করে বলল, কিন্তু সবাই শুনতে পেল। মুক্তি আদ্রর কথা শুনে চোখ বড় বড় করল। উপর থেকে রিপন সাহেব নামতে নামতে বললেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ছেলেটাকে আর বকার দরকার নেই। আজ নিয়ে যেতে পারেনি, অন্যদিন নিয়ে যাবে। রিপন সাহেবকে দেখে সবাই উঠে দাঁড়ালো। রিপন সাহেব আদ্র দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ বাবা, তুই মুক্তিকে মুক্তমণি নিয়ে যাস। ওর তো পড়াশোনা ছেড়ে আসতে পারবে না। আর তাছাড়া আমি তোকে ছাড়া একা একা ওকে যেতেও দেই না। তুই না নিয়ে গেলে ওকে কে নিয়ে যাবে? আচ্ছা ঠিক আছে খালু, আমি ওকে নিয়ে যাব। রিপন সাহেব আদ্রর পিঠে হাত বুলিয়ে দিয়ে সামনে এগিয়ে গেলেন। লায়লা বেগম আর কিছু বললেন না। তারপর রিপন সাহেব আর লায়লা বেগম কথা বলতে বলতে অন্যদিকে চলে গেলেন। মুক্তির ঠোঁট চেপে চেপে হাসছে। আদ্র মুক্তির এরকম হাসি দেখে রাগে গজগজ করে বলল, খুব মজা না? মুক্তি হেসে বলল, হ্যাঁ সত্যি খুব মজা। আদ্র দাঁতে দাঁত চেপে বলল, যদি এখন ওনারা সামনে না থাকতো তাহলে বুঝতি আমি এখন তোকে কি করতাম। হ্যাঁ ঠিক, সেই জন্যই তো আমি ওদের সামনে তোকে শায়েস্তা করি। এই কথা বলে মুক্তি সোফায় বসে পড়ল। আর আমি ওদের পিছনে। আদ্র এই কথা বলে সোফায় বসলো। এই কথা শুনে সবাই জোরে হেসে উঠল, কিন্তু প্রেমের মুখে কোনো হাসি নেই। সে শুধু অবাক হয়ে সব লক্ষ্য করছে। আদ্র, তুই মুক্তিকে নিয়ে যেদিন মুক্তমণিতে যাবি সেদিন প্রেম, প্রিয়া, মৌ আর পলাশকেও সাথে নিয়ে যাস। ওরাও তোদের সাথে ঘুরে আসবে। আর ওরা যতদিন থাকে তুই ততদিন প্রেম আর পলাশকে নিয়ে আমাদের গ্রামটা ঘুরিয়ে দেখাস। আমরা তো সময়ই পাই না, তুই ওদের একটু সময় দিস। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি আসবো। হ্যাঁ, ওকে তো এমনিতেই আসতে হবে। আদ্র কিছু বলল না, শুধু মুচকি হাসলো। হ্যাঁ, এটা খুব ভালো আইডিয়া। আমরাও তোমাদের সাথে যাব। আর এই গ্রামটা তো আমার জন্য নতুন। আর আমার মনে হয় প্রেমও অনেকদিন এই গ্রামে না আসায় তারও গ্রামটাও অচেনা। তাই তুমি আমাদের সঙ্গ দিলে খুব ভালো হবে। আচ্ছা ঠিক আছে। প্রেমের ফোনে রিং বেজে উঠল। কানাডা থেকে জরুরি ফোন এসেছে। প্রেমের ইচ্ছা না থাকা সত্ত্বেও সে ফোন নিয়ে উঠে চলে গেল। আদ্র শোন, আমরা তাহলে পরশু মুক্তমণিতে যাব। হ্যাঁ, সেটাই ভালো হবে। আদ্র মুক্তির দিকে অবাক হওয়ার ভঙ্গিতে তাকিয়ে বলল, তুই আমাকে এত ভালো করে বলছিস কেন? তুই আমাকে অর্ডার দে, তুই যা বলবি আমাকে তো তাই করতে হবে। হ্যাঁ, আমি যা বলি তোকে তাই করতে হবে। আদ্র, তুমি এখন মুক্তির ওপর রাগ করছো কেন? ও তো ভালো কথাই বলেছে। আরে, ও তো সব সময় আমার সাথে এরকম করে, শুধু শুধুই আমার উপর রাগ দেখায়। হ্যাঁ, আমি তো তোমার উপর শুধু শুধুই রাগ দেখাই। রাগ দেখে যা অবস্থা করিস, আমার আর রাগ না দেখালে তো আমাকে তোর কথাই উঠতে হতো, আবার বসতে হতো। কেন, আমি কি তোর বউ নাকি যে আমার কথায় তোকে উঠতে হবে আবার বসতে হবে? শোন, আমার বউ না আমাকে তার কথাই নাচাতে পারবে না। ও তাই নাকি? এই কথা সব পুরুষই বিয়ের আগে বলে, পরে ঠিকই বউয়ের কথাই উঠে আর বসে। মুক্তি হেসে বলল, আমাদের আদ্র একটু তাড়াতাড়ি বউয়ের বসে চলে যাবে। আদ্র রেগে গেল। এই যা, তোর সাথে কথা বলাই আমার উচিত না। মুক্তি হাসল। আদ্র সুমি ভাবির দিকে তাকিয়ে আবারও দাঁতে দাঁত চেপে বলল, এই বড় ভাবি, তোমরা ওকে বিয়ে দিচ্ছ না কেন? বিয়ের আগ পর্যন্ত ও আমার ঘাট থেকে নামবে না। আর অবশ্য এই শাকচুন্নিকে কেই বা বিয়ে করবে? মানুষের চোখে তো আর সমস্যা নেই যে ওকে পছন্দ করবে। মুক্তি হেসে বলল, ও তাই নাকি?
তাহলে একটা কাজ কর, কেউ যদি আমাকে বিয়ে না করে তাহলে তুই আমাকে বিয়ে করে ফেল। সিরিয়াসলি? হ্যাঁ। আমাকে কি সুখে থাকতে ভূতে খেলিয়েছে যে তোকে বিয়ে করব? তোকে আমি কেন, কেউ তোকে বিয়ে করে শান্তিতে থাকতে পারবে না। রিয়েলি?